আজকে যারা আপনার এই বর্তমান সময়ে আমরা কিন্তু এখনো আমাদের কালো মেঘ কেটে যায় নাই। আমরা গণতন্ত্রের পথে দেশকে নিয়ে যেতে চাই, আমরা নির্বাচন চাই অতি সত্তর। আজকে আমি মনে করেছিলাম যে নির্বাচনের একটি কালো মেঘ হয়তো কেটে গেছে, কিন্তু লন্ডন বৈঠকের পর মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে ঘোষণা দিয়েছিলেন যে মধ্য ফেব্রুয়ারির পূর্বেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সাম্প্রতিক এই 2 দিন আগে আবার প্রধান উপদেষ্টা নতুন যে সংশয় তৈরি করেছেন, নতুন যে উদ্বেগ তৈরি করেছেন, উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য। কিন্তু তারপরেই আবার উনি বলেছেন ফেব্রুয়ারি না হয় আপনার এপ্রিলে নির্বাচন হবে না। এপ্রিলে নির্বাচন কোনো দল চায়নি। নির্বাচন রমজানের পরপরে নির্বাচন, এটি একটি ষড়যন্ত্রের অংশ আমি মনে করি। এই কারণেই প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ করব যে আপনার এই সংশয়, এই ধরনের অবস্থা থেকে যদি আপনি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এটি যদি আপনি প্রত্যাহার করেন, আপনি মুনাফেকের খাতায় নাম লিখাবেন। তার কারণ মুনাফেকরা সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে। আমি দয়া করে অনুরোধ করব যে আপনি এই ধরনের কথা প্রত্যাহার করুন এবং অবশ্যই আপনি এই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন ফেব্রুয়ারির মধ্যেই। বন্ধুরা, আমার বক্তব্য বাড়াবো না, এখানে মাননীয় প্রধান অতিথি বক্তব্য দিবেন। সর্বশেষে আমি যেটি বলতে চাই, বাংলাদেশে আজকে কালো মেঘ এখনো কেটে যায় নাই। নির্বাচন নিয়ে সংশয় এখনো রয়েছে। কে বলছে পিআর পদ্ধতি চাই, কে বলছে নাকি নির্বাচনের এখনো পরিবেশ নাই, কে বলছে বিচার শেষ না পর্যন্ত, সংস্কার না পর্যন্ত নির্বাচন হবে না। যারা এই কথাগুলি বলছে, আমি শুধু সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ প্রায় 53-54 বছর স্বাধীন হয়েছে, 11টা পার্লামেন্টের নির্বাচন হয়েছে, বহু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। যারা এই কথাগুলি বলছে তাদের বাংলাদেশে বিভিন্ন নির্বাচনে তাদের কতটুকু অবস্থান সেটি আপনারা চিন্তা ভাবনা করবেন। আজকে মনে করি এই কথাগুলোর মধ্য দিয়েই বাংলাদেশকে আবার একটা ষড়যন্ত্রে 2011 সালের 6 জুলাই একটি কালো দিন। 2011 সালে ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হয়েছিল, সেই পার্লামেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছিল। সেই পার্লামেন্টের বিরোধী দলের চিফ হুইপ ছিলেন আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, যিনি বারবার নোয়াখালী থেকে সেই 91 সাল থেকে প্রায় 3 যুগেরও বেশি সময় যাবত এলাকা থেকে বারবার যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিজয়ী হয়েছেন। প্রায় 30-35 যাবৎ ওই এলাকার মানুষের সেবায় নিয়োজিত এরকম একজন ব্যক্তিকে পার্লামেন্টের বিরোধী দলের চিফ হুইপ দায়িত্ব পালনরত অবস্থায় পার্লামেন্টের পেরিফেরিতে সংসদ ভবন সংলগ্ন এলাকায়, সংসদ ভবনে এমপিরা যে এমপির বাসভবন, সেই এক স্থানে যে নারকীয় তাণ্ডব, যে নারকীয় ঘটনা সংঘটিত হয়েছিল, প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রিয় উপস্থিতি, আপনারা ইউটিউবে খোঁজ দেখলে এখনো সেই ঘটনা দেখতে পাবেন। আইনের পোশাক পরে আইন প্রকারী সংস্থা কত বেপরোয়া, কত বেআইনি কাজের সঙ্গে জড়িত হতে পারে, এটি শেখ হাসিনার, যাকে লেডি ফেরাউন বলা হয়, সেই লেডি ফেরাউনের যুগের একটি অনন্য নজির, অনন্য দৃষ্টান্ত। আজকের এই সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 1 বছর পূর্তি হতে চলেছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত হতাশ এবং উদ্বিগ্ন। বাংলাদেশ থেকে লেডি ফেরাউনের অবসান ঘটেছে। আপনারা জানেন, পবিত্র কোরআনের মধ্যে ফেরাউনের যে বর্ণনা রয়েছে, আল্লাহ পাক তার দুঃশাসন, তার জুলুম এবং জালিমের কবল থেকে তৎকালীন সময়ের তাদের জাতিদেরকে মুক্ত করার জন্যে তাদের সকলকেই নদীতে ডুবিয়ে
তাদেরকে মেরে ফেলেছিল এবং জালিমের নিদর্শন হিসাবে ফেরাউনের যে মমি কিয়ামত পর্যন্ত এটা জালিমদের নিদর্শন হিসাবে বিদ্যমান থাকবে। আজকে গত 15 বছর যে অন্ধকার যুগ শেখ হাসিনা বাংলাদেশে তৈরি করেছিল, এই অন্ধকার যুগের অবসান ঘটেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার দোসররা পালিয়ে গেছে এবং শেখ হাসিনাকে যারা এই কাজে সহায়তা করত তারা অধিকাংশ পালিয়ে গেছে বা আত্মগোপনে রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সত্যিকার অর্থেই জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, আজকে ট্রাইব্যুনাল গঠন করে বিচার হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থেই যে বিচার প্রক্রিয়া যে দ্রুততার সাথে যে বিচার প্রক্রিয়ায় আরও যারা জড়িত রয়েছে এদের দৃশ্যমান বিচার বিভিন্ন আদালতে শুরু হওয়া দরকার ছিল, কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত বিচার এখন আমরা পাই নাই। হারুন বিপ্লবরা যে ঘটনা সেদিন ঘটিয়েছিল তারা কোথায় এখন? তাদের সম্পদের অবস্থা কি? অবৈধভাবে তারা যে গুম খুনে নেতৃত্ব দিয়েছে, অবৈধ সম্পদ অর্জন করেছে, এই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসা দরকার, রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা দরকার এবং তাদেরকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে এসে বিচারের আওতার মুখোমুখি করা অতীব জরুরি। তার কারণ আইনের পোশাক পরে তারা যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় বাংলাদেশ কোনোদিন ভালো হবে না। বাংলাদেশ কোনোদিন যে মানুষের প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে গত